আমার মতো আর কি। এতজন প্রাণের মানুষের কাছাকাছি আসা, শান্তপুরী গীতাদিকে আমি খুব অল্প দিনের জন্য পেয়েছিলাম। মানে আমার মা খুব ভালো গানের একজন শিল্পী ছিলেন, মা একসঙ্গে সঙ্গীতের ক্লাসিক্যাল সিস্টেম পড়া এবং মা পারফর্ম করতে মূলত রবীন্দ্রসঙ্গীত। কিন্তু যেটা হয় না যে ঘরে খুব একটা শেখা হয় না, প্রায় ছোটবেলা থেকেই আমি শুনে শুনে গান শেখা, বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়ে যেতাম। তো কিন্তু শিক্ষাটা সেই অর্থে আমার ছিল না, মানে শিক্ষাটা এবারে আমি যখন খুব ছোট তখন আমার মাকে গান শেখাতে আসতেন আমাদের এখানকারই একজন হৃদয় দাস কাকুর নাম। তো সেখানেই মানে মা হয়তো গান একটা রাগ শিখছেন, তো সেটা শুনে আমার পাশে বসে থাকতাম। তো সেই করে করেই আমার ইমন তরি এগুলো শেখা হয়ে যাচ্ছে আর কি। মানে আমি হয়তো ওই আশা ভোসলের গান শুনলাম, মাকে বলছি বা এই গানটা তরিতে না, তোমার মনে হয় আপনি বুঝতে পেরেছিস, তো এরকম ভাবে আর কি। মানে কিছু কিছু ভেতরে একটা থাকে। তো তারপরে যখন আমি এই কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি, তারপরে বিএড করতে গেলাম, আমি গানই গিয়ে বেড়াই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে। আমার বন্ধুরা বলতো কি গান শিখিস না, আমি বলতো না, আমার সেভাবে শেখা হয়। তো আমার মা গান করতে যাওয়ার ওদের কাছে অনেক অভিযোগ আমার নামে করেছিলেন যে ও একদম গান করে না, ভীষণ ফাঁকিবাজ, যখনই কোনো কম্পিটিশন থাকে তার আগে গিয়ে মানে গিয়ে করে দেয়, এরকম করে। গানটা তো ফাঁকিবাজি মিলে করার জিনিস না, গানটা তো খুব সাধনার জিনিস। তো আমি ভীষণ গানের সাথে আমি খুব অসহতা করেছি আর কি। তো তারপরটা আমি এখন বুঝতে পারি আমি এখন আর গান গাইতেই পারি না। সেই সময় হয়তো অল্প বয়স ছিল, এই আগের দিন গিয়ে পরের দিন কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হতাম, কিন্তু এটা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে গানটা যদি গলায় রাখতে হয় তাহলে সেইভাবে অনুশীলনটা করতে হয়। তারপরে বন্ধুদের কথা শুনেই আমার এক বান্ধবী সোমা বলে, ও ভীষণ ভালো গান করতো। ওটা আমি বললাম যে তুই তার গান শিখিস, তখন দিদির কথাটা আমাদের সোমাটা রায় টাইপের লোক, তাই না? তো সোমার কাছে আমি দিদির সন্ধান পেয়েছিলাম। আর তারপরে জানতে পারলাম যে আমার মামার মেয়েরাও দিদির কাছেই গান শেখে। তো ওই জায়গা থেকেই আমার কথা আমি যখন দিদির কাছে এলাম, মানুষটাকে এত ভালোবেসে পেলাম, আমি বাড়িতে এসে বললাম যে আমার মনে হচ্ছে কি যে মানে তিনি যখন এসব শ্যামল সুন্দর গাইছেন, মনে হচ্ছে কোনো মানুষের ভোকাল কর্ড দিয়ে বেরোচ্ছে, ওটা কোনো যন্ত্র দিয়ে বেরোচ্ছে। মানে এত মিহি, এত সুন্দর, এত সুরে। কারণ ছোটবেলা থেকে আমি ফাঁকিবাজ হলো, কানটা তো সুন্দর করে দিচ্ছি, তো মানে একটু সুরে এদিক ওদিক হলে একটু লেগে যেত। দিদি এত সুন্দর গাইছিল না, আমি মুগ্ধ হয়ে গেছি। মানে এরপরে এত সুন্দর কানের একটা শুশ্রূষা হচ্ছে আমার মনে হচ্ছে। আমার মানে দিদির গান আমার মনে হয় যেন আমাদের রবীন্দ্রনাথের গান আমাদের প্রাণের সম্পদ, এবং সেই গানটা যদি কেউ খুব ভালো করে গাইতে পারেন তাহলে সেটা যারা শ্রোতা থাকেন আমার মনে হয় তাদের কানের একটা শুশ্রূষা হয়। কারণ আমরা তো আজকাল বাজনা গানের সঙ্গে অভ্যস্ত, গান বাজনাটা কম হয়ে যাচ্ছে, আগে বাজনা তারপরে গান। তো এই ধরনের শিল্পীদের কিন্তু খুব বারবার করে মানে ভালো লাগে তাদের সংস্পর্শে আসতে। কিন্তু আমার বিয়েটা হয়ে গেল তখন চট করে, যার জন্য দিদির কাছে আমি খুব একটু শিখতে পারিনি, আমার ভীষণ করে বিয়ে হয়ে গেল। তারপরে আর আমি পারলাম না, তার 1 বছর পরে দিদিরও বিয়ে হয়ে গেল। যাই হোক, কিন্তু দিদির প্রতি ভালোবাসাটা আমার এত ছিল, মানে দিদির সঙ্গে আমার যতই মানে বয়সের ফারাক যাই হোক না কেন আমরা খুব বন্ধু হয়ে গিয়েছিলাম এবং খুব গর্ব করতাম। আমার সেটা মনে আছে। আমার যখন কৃষ্ণনগরের বিয়ে হয়, আমার মনে আছে অস্মিতাদি তুমি বলেছিলে যে গীতাদি তোমার কথা অনেক বলেছে, তো এটা আমার কাছে খুব বড় একটা তখন প্রাপ্তি ছিল। তো এই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথের গান তোমার খুব ভালোবাসা। আজকে আমি এসে এখানে কাকুকে দেখলাম, মানে প্রদীপ কাকুকে এখানে পাওয়াটা ওরা আমাকে কী ভালো লাগছে, আমাকে কী আনন্দ হচ্ছে। প্রদীপ কাকু আমাকে মানে সম্পদ করতে আমার সাথে, এবং প্রদীপ কাকুর কাছ থেকে প্রচুর শিখেছি আর কি। মানে গীতাদি বললেন তোমার কাছে আমি এমন একজন পাঠাবো যার কাছ থেকে তুমি শিখবে, কারণ গানটা তো প্রতি মুহূর্তে শেখার একটা ব্যাপার। এবং সবসময়ের জন্যই মানে এরকম নয় যে আমি গানের সবটা জেনে গেছি। আমার মনে হয় গীতাদি নিজেও বোধহয় এখন বলবেন যে আমিও এখন অনেক কিছু জানি না। তো সেক্ষেত্রে আমি এই মানুষগুলোর কাছে না ভীষণ ঋণী আর কি। মানে প্রতি মুহূর্তে এখন শিখেছি। সুখ্যাতির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমরা একটা সুচেতনা বলে তখন আমরা নিজেরাই ছাত্র ছিলাম, একটা মানে গোষ্ঠী খুলেছিলাম, সেখানে সুখ্যাতি গান গাইতে। আমার মনে আছে আমাদের এরকম একটা স্ক্রিপ্ট করা হলো, সেখানে রবীন্দ্রনাথের গানটা তেহাই দিয়ে শেষ করা হলো। সুখ্যাতি আমাদের একটু বকলে, এই তেহাই চলবে না, রবীন্দ্রনাথের এখানে তেহাই চলে না। তো এইগুলোও কিন্তু শেখা, মানে প্রতিটা মুহূর্তে এই এত গুণীজন এবং
ভালোবাসে এসে সেই মানুষগুলোর কাছে আসলে মনে হয় কি যে তারা আমার ভুলটা ধরে আমাকে শুধরে দেওয়ার জন্য, তারা আমাকে ভর্সনা করার জন্য নয়। কাজে এই মানুষগুলোকে অনেক পেতে চাই বারে বারে, তাদের সংখ্যাটা এখন কমে যাচ্ছে। তো আজকে এখানে এসে সেই প্রাণের কিছু মানুষের কাছাকাছি চলে আসতে পেরেছি। আমার ভীষণ একটা কী বলবো স্মৃতিলেখকতা কাজ করছে, খুব ভালো একটা মানে অভিজ্ঞতা ছিল। সেই সময়টা এত সুন্দর গেছিল, এখনও খুব একটা খারাপ যাচ্ছে না এখন। কিন্তু এখন যেটা হয়েছে, আমি মানে গান থেকে খুব দূরে চলে এসেছি। মানে এখন আমাদের একটা সভ্যতাটা মানে সঙ্গীত মানে খুব দরকার, আমাদের জীবনে সঙ্গীতটা সত্যিকারের খুব দরকার। কারণ চতুর্দিকে পৃথিবীর যে একটা ডামাডোল চলছে, সেখানে মনে হয় যে একটু একটা দাদা বলছিলেন না যে সাংগীতিক ভাষাটা আমাদের জীবনে খুব দরকার। আমার খুব ভালো লাগলো, মানে আমি ওটা শিখলাম দিয়ালদার কাছ থেকে যে সাংগীতিক একটা মূর্ছনা আমাদের জীবনে ভীষণভাবে দরকার, যেটা এই ছন্দটা তো খুব দরকার, কারণ ছন্দ মতন ঘটে যাচ্ছে বারে বারে, কারণ সুর আমাদের জীবনে খুব দরকার। তো এই যে রবীন্দ্রনাথের কথা বারবার করে বলছিলেন, মানে রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণের দেবতা, সেগুলো কথাগুলো খুব চেনা, আমরা সবাই জানি। কিন্তু রবীন্দ্রনাথ আসলে আমাদের সেই মানুষটা, তিনি আমাদের পরিত্রাণ করেন প্রতি মুহূর্তে, আমাদের প্রতি মুহূর্তে। আমি গত 1 বছরে পরপর আমার মা বাবাকে হারিয়ে দিয়েছি, মানে আমি কিন্তু ভাবতে পারিনি যে মা